দেখে আসছি লোকের ছেলে মেয়ে নাচে সেই পয়সায় জীবন ধারণ করে, একমাত্র তোমাকেই দেখছি ব্যবসা বাণিজ্য করে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। ছোট মানুষ হয়ে বড় কাজ করা যায় না গো কাকা। এই সমাজের বড় আঘাত আনতে হলে আগে নিজেকে বড় হতে হবে কাকা, নিজেকে। এই সমাজে তোমার বড় কাজটা কি হলো রাধা? আগুন লেখে লাগো, আগুন লেখে লাগো। সেই আগুনের লেলিয়ান শিকার কিছু মানুষকে পুড়িয়ে মারা। সেই ধ্বংসলীলার শেষে কিছু নিজেকেও শেষ করে দিয়ে এই অভিশপ্ত জীবনে অবসান ঘটানো। না না না, হাগো কাকা, বুকের ভিতর দিক দিক করে জ্বলা তুষের আগুনটাকে এই সমাজের বুকে ছড়িয়ে আমিও দেখাবো আমার অন্য রূপ গো কাকা, আমার অন্য রূপ। কিন্তু তোমার এই সমাজে বড় কাজটা কি? আগুন লেখা লাগো, আগুন লেখা লাগো। কিন্তু তোমার এই কার উপর প্রতিহিংসা, কার জন্য সমগ্র সমাজটাকে? এখনই সব বলে দিলে খেলা জমবে কি করে কাকা, আর খেলা না জমলে আমার বুকের জ্বালা মিটবে কি করে? না না না, ও কাজ তুমি করো রাধা, ও কাজ তুমি করো না। তোমার মতো নিষ্ঠুর নির্মম আঘাত এনে তাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে এই তথাকথিত সভ্য সমাজের মানুষ, তাদের আমি ছাড়ব না গো, তাদের জীবন আমি ছাড়খাড় করে দেব। না না, এই কাজ তুমি করো রাধা, তুমি এই সমাজের বুকে হে কাজ করো না। মানুষই করে তার অধিকার, মানুষই পাপের সাজা দেবার মালিক হলো ঈশ্বর, মানুষ নয়। না, মানি না, ঈশ্বর এবারে কেউ আছে। যদি থাকতো তাহলে আমাকে বলে মানুষের আমার বাবাকে ফেলতো হতো না চোখের জল। কে কে সে নারকের শয়তান? তুমি তার নামটা বলো, আমি তার উচিত শিক্ষা দেব। না, কার কার কোনো প্রয়োজন হবে গেল কাকা, আমার দু চোখ দিয়ে যতটা জল ঝরবে তাদের চোখেও ততটা জল ঝরিয়ে আমিও দেখে দেব আমরা মানুষ, আমাদেরও সুখ দুঃখ ব্যথা বেদনা আর পাঁচজন কাটছেও বেশি, তবু কম নয় গো কাকা, কম নয়। রাধা, কি হলো লোক, কি হলো? ছেলে হলো না মেয়ে? কি হলো লোক, ছেলে হলো না মেয়ে? এই সমাজের একজন মানুষ অবজ্ঞার অপেক্ষায় এদেরকে হিংসা করে তোলে, নইলে এই পৃথিবীতে যাদের চাপ বা বলে কিছুই নেই, তারা মানুষের সর্বনাশ করতে চাইবে কেন? এটাই তো কম্পিউটার আর ইন্টারনেটের যুগ আর ডিজিটাল ইন্ডিয়ার আসল রূপ বাবা, যেখানে মানুষের সর্বাঙ্গে ছেয়েছে লোভ, লালসা আর হিংসার কালো ছায়া। কিন্তু তুমি তো বিদেশে ছিলে, কিন্তু এই দেশ সম্পর্কে তোমার এইরূপ মনোভাবের কারণটা আপনি নিজেও জানেন বাবা, এই তো চোখের সামনেই তো দেখতে পাচ্ছেন এ দেশের সিংহভাগ মানুষ কত বেঈমান, স্বার্থপর আর বিশ্বাসঘাতক। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বিদেশি কালচারে বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আর এই কালচার ভারতীয় সনাতন সংস্কৃতি আর কৃষ্টিকে গ্রাস করতে পারেনি বাবা। রঞ্জন, আর পারেনি বলেই এই দেশের বর্তমান সংস্কৃতি আমাকে এত বেশি ব্যথিত করে তুলেছে। আর সেই ব্যথিত হৃদয়ে তুমি কি বিদেশে ফিরে যেতে চাও বাবা? না বাবা,
বাড়িতে বিষধর সাপ ঢুকলে সেই সাপের ভয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা প্রকৃতির শিক্ষা নয়, বরং সেই বাড়ি থেকে সাপকে বিতাড়িত করে বাড়িটাকে বাসযোগ্য করে তোলাটাই একজন প্রকৃত মানুষের শিক্ষা। রঞ্জন। হ্যাঁ বাবা। সেই দেশের শিক্ষা পাওয়া মানে দেশের করুণা ভিক্ষা। সেটা অবশ্য এদেশে এসেই বুঝতে পেরেছি। কি করে? কেন? তোমার পোশাক আশাক দেখে। হোয়াট ডু ইউ মিন? আই মিন শাশ্বত ভারতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা নিকে তুমি পড়াশোনা করেও যে পোশাক তুই পরেছিস তা আমেরিকা ইংল্যান্ডের মেয়েদের নগ্নতাকেও হার মানায়। আরে আমাদের এই ভারতবর্ষ যে বিদেশের চেয়ে কোনো অংশে কম নয়, এটাই তার প্রমাণ। কিন্তু এদেশের শিক্ষা বলে কারোর সাথে লড়াই করতে হয় কাজের মধ্য দিয়ে, তোর এই নগ্ন পোশাক পরিচ্ছদের মধ্য দিয়ে নয়। দাদা, তোমার এই বাকযুদ্ধ বন্ধ করবে। সামান্য একটা ব্যাপার নিয়ে যদি বাকযুদ্ধ শুরু করো, তাহলে বাইরের শত্রু যে দাঁত বার করে হাসবে। বাইরে আমাদের তেমন কোনো শত্রু নেই বাবা, যারা আমাদেরকে উপহাস করতে পারে। আপনার সততা আর মননশীলতা মানুষকে বশ করা যায় ঠিকই, কিন্তু তার মন থেকে কখনো জানোয়ারের প্রবৃত্তিটা মোছা যায় না। কি বলছো? কি বলছো মামনি? কার মধ্যে দেখেছো তুমি জানোয়ারের প্রবৃত্তি? কেননা তোমার কারখানার একটা বিশিষ্ট কর্মচারী, মামনি? হ্যাঁ ওই তুষার মিত্র, যে আমাকে রাস্তায় দেখে চরম অপমান করেছে। রঞ্জন! হ্যাঁ রঞ্জন, তুমি এই কি ব্যাপারটা বলছিস বলো। তুই? সামান্য একজন কর্মচারী হয়ে মালিকের মেয়েকে রাস্তাঘাটে অপমান করবে? আচ্ছা, তুষার মজুমদার কি তোকে চেনে? না, সে আমাকে চেনে না, কিন্তু আমি শুনেছি কারো মুখে সে নাকি আমাদের কারখানায় কাজ করে, আর সে প্রকাশ্য রাস্তায় মদ খেয়ে। রঞ্জন, তুমি এই ব্যাপারটা খোঁজ নাও। প্রয়োজন হলে জানোয়ারটার উচিত শিক্ষা দেবে। সে কথা আপনাকে বলতে হবে না বাবা। রিক্তার কোনো ভুল কাজে আমি ওকে শাসন করব ঠিকই, কিন্তু বাইরের কেউ ওকে অপমান করবে এটা আমি সহ্য করব না রে বোন, আমি সহ্য করব না। দাদা, ওরে বোন, তোর পোশাক আশাক চাল চলন কথাবার্তায় আমার আপত্তি আছে ঠিকই, কিন্তু তোর অপমানে নীরব থাকার মানুষ আমি নই রে বোন, মানুষ আমি নই। কারণ তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, তুই আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। দাদা, ও, ছোট বোন, বড় আদরের ছোট বোন। এই অপূর্ব দৃশ্য দেখেই আমায় মনে করে যে তোমাদের সেই ছোটবেলার দিনগুলো, যেখানে কখনো ঝগড়া আবার কখনো ভাব। বাবার কাছে ছেলে মেয়ের তো চিরকাল ছোটই থাকি বাবা। ছোটবেলায় মা মারা যাওয়ার পর আপনি তো ছিলেন আমাদের বাবা মা সবকিছু। সেই দিনগুলোর কথা যদি আমরা এত সহজে ভুলে যাই, তাহলে আমাদের শিক্ষার কি দাম রইল বাবা? রঞ্জন, আবার রঞ্জন বাবা, বাবা, আশীর্বাদ করুন বাবা, আমি যেন আমার জীবন দিয়েও আপনার স্নেহ মায়া মমতার ভালোবাসার দাম রাখতে পারি। পারবি না, কারণ অযথা বাবার পায়ে প্রণাম করে মিথ্যে প্রতিজ্ঞা করাটা নাই ভালো। তার মানে মানে আমি তো ওই চোখের সামনে দেখতে পাচ্ছি ওই বিলেত ফেরত ব্যারিস্টারি পাশ করে তাদের বাবা মারা কেমন করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। তবে তোর মতো দেশি মাকাল ফল যে বেশি কাজে লাগবে এটা আমি বলে দিয়ে গেলাম। দাদা, মাকাল ফল। দাদা, দেখো বাবা, দেখো দাদা তোমার সামনে আমাকে মাকাল বল বলে গেল।
দাদা বলে তাই মধুর লাগে। তার মানে তুমি দাদাকে তুমি সমর্থন করছো, তাই না? আর আমি যে তোমার একমাত্র মেয়ে। অতীব সত্য কথা মা। হ্যাঁ, আর রঞ্জন তো আমার একমাত্র ছেলে, আর ওর উপর তো নির্ভর করে আমার জীবনের বাকি দিনগুলো কাটাতে হবে মা। আমি তোমায় যতটা আদর যত্নে বড় করি মা, তোমাকে তো আমায় পরের বাড়ি পাঠাতে হবে মা, পরের বাড়ি পাঠাতে হবে। আর এটাই পৃথিবীর নিয়তি নির্মম লিখন, বাবা। নিয়তির নির্মম লিখন। বাবা, নির্মম নয় বাবা, নির্মম নয়। এটাই যে চিরন্তন শাশ্বত, এটাই চিরন্তন সত্যের বিয়ে হবে। আর যার সাথে বিয়ে হবে সে হবে শিবম মুখার্জি। আর আর তার জন্য প্রতীক্ষায় অপেক্ষা করে বলবো, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে বলো হাতে হাতে রাখবে। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে বলো হাতে হাতে রাখবে। ওই আশাতে দিন কেটে যায়, ওই আশাতে দিন কেটে যায়। মন যাকে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। খোকা, কোথায় তুই বাবা? ফিরে আয় বাবা, ফিরে আয়। ওরে বাবার উপর অভিমান করে তুই দূরে থাকিস না। তোর বাবা না হয় তোর আর বৌমার উপর অবিচার করেছে, তাতে বাড়ি ফিরে আসতে তোর আত্মসম্মানে লাগছে। কিন্তু কিন্তু তোর বাবার উপর অভিমান করে। শুধু বাবার কথাটাই অভিমান দেখলে মা? বাবা যে ত্যায্য পুত্র করে বরদাকে নতুন বইয়ের হাত ধরে এই বাড়ি থেকে বের করতে বাধ্য করেছে। জানি রে মা, আমি সব জানি, কিন্তু আমি ভাবতে পারছি না মা, এই যুগের মানুষ তার ছেলেকে ত্যায্য পুত্র করতে পারে, ভেঙে চুরে এই স্বপ্নগুলোকে মিটিয়ে দিতে পারে মা। সবাই যা মেনে নিচ্ছে, কিন্তু কিন্তু তুই তো তোর বাবাকে জানিস, সন্ধ্যা গায়ত্রী জপ না করে রাধা মাধবের সেবা না দিয়ে জলস্পর্শ করে না। তাই তার মান মর্যাদা রাখার জন্যই। কিন্তু লোকাচার পেশাদারকে তোমাকে মেনে নিতে হবে মা। যারা দেশে মেনে নিয়েছে, সরকার মেনে নিয়েছে, সেই জাতি ধর্মকে লড়াই করে মা। তার জন্য কি তুই তোর বাবাকেই দায়ী করছিস? না মা, না, সে সাধ্য আমার নেই মা। আমি আজীবন আমার বাবাকে শ্রদ্ধা জানিয়েছি, আর সেই পরিণাম কোনোদিনও হবে না মা। যাক সে কথা, তুই কলেজে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? না মা, না, আমি আর কলেজে যাব না। কিন্তু কেন? কেন আবার? আমার ভালো লাগে না। কি হবে শিক্ষা নিয়ে? শিক্ষার পরিণত আমি তো নিজের চোখে দেখলাম মা। তবু বলছি, এটা তোর মনের কথা নয়, সত্যি করে বল, কেন কেন তুই কলেজে যেতে চাইছিস না? ওর সামনে কলেজের দরজা বন্ধ হয়ে গেছে মাসে মা। রিতেশ, কি বলছো? রিতেশ দা, তুমি জানিস
সব জানিস না, তোমার ক্লাসমেট আমার ভাই সুভাষ সেনকে আমি সব শুনেছি। তাই মিথ্যা কথা বলে তুমি আমায় এড়িয়ে যেতে পারো না। মিথ্যা কথা কেন বলবো? সত্যি তো, এই যুগের মেয়েদেরকে শিক্ষা দিয়ে কি হবে? আর কদিন পরে তো সে রান্নাঘরে যাবে, রান্না বান্না করবে। আত্মবঞ্চনা করো না সীতা। লেখাপড়ার মূল্য তুমি না জানো, আমি ভালো করে জানি। শুধু কলেজের মাইনে বাকি পড়েছে বলে। সে কি মাইনে বাকি পড়েছে? ওই লেখাপড়া তুই ছেড়ে দিবি মা? মা, লেখাপড়া ছাড়া ওর হবে না। শোনো সীতা, এই টাকা থেকে কলেজের মাইনে না রিতেশ দা, ও টাকা আমি নিতে পারবো না। বাবা জানতে পারলে বড় দুঃখ পাবে। কিন্তু সীতা, এই টাকাগুলো যদি সত্যম দিত তাহলে কি তুমি ফিরিয়ে দিতে? রিতেশ দা, আমি সত্যমের বন্ধু, তাই তোমার কাছে দাদা হয়েছি, দাদা হতে পারেনি। তাই এই টাকাগুলো তোমার আদর্শের কাছে অচল পয়সা, ময়লা কাগজ। তোমার ভুল ধারণা হারিতে। তোমার পরিশ্রমের টাকা ময়লা কাগজ হবে কেন? তাহলে এই টাকাগুলো এখন না নিলেও চলে যাবে। আমি ওর কলেজের মাইনে আর ওর মায়ের ওষুধ কেনার জন্য এই মাত্র টাকা নিয়ে আসছি। নে মা, ধর। ওগো, এত টাকা তুমি কোথায় পেলে গো? ভয় নেই, চুরি কিংবা ডাকাতি করিনি সারদা। আজ থেকে মল্লিক মশাইয়ের ধার কাটতে লেগেছি। ওর কলেজের মাইনে আর তোমার ওষুধ কেনার জন্য বাবুর কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে এসেছি। নানা ভয় নেই, কয়েকদিন ধার কাটলে শোধ হয়ে যাবে। তার মানে এখন তুমি টিকিরে সবাই টাকা দিতে এসেছি, তাই এক্ষুনি মাঠে চলে যেতে হবে। বেশ অবস্থা, মাঠে কখন রোজ? এই বয়সে আপনি? কাজের আবার বয়স আছে নাকি বাবা? তাছাড়া এই বয়সে খেটে খুঁটে ছেলে পেলে দিকে মানুষ করতে পারলে তবেই না শেষে সুখের ভাত দুটো খাবো, শান্তিতে থাকবো। এই কোন আপনি সুখ শান্তির আশা করছেন মেজমশাই? কেন করবো না বাবা? চারটা ছেলে গেছে, মানুষের মতো মানুষ করেছি। ভাগ্য বিড়ম্বনায় একজন না হলে ছেড়ে চলেই গেছে, কিন্তু বাকি তিনজন তো এখনো আছে বাবা। কেউ না কেউ একটু সুখের ভাত দেবে এবং শান্তিতে থাকতে দিবে। এত রোদে যেতে হবে রে মা, যেতে হবে। আমি যে মল্লিক মশাইয়ের মাইনে করা বেতনের মুনিশ, তাই আমি কলেজে তোকে বলছি মা, তুই কলেজে যা মা। আর কলেজ থেকে ফিরে আসার সময় তোর মায়ের ওষুধটা কিনে নিয়ে আসি, কেমন? আমি মাঠে চললাম রে, আসি। ঠাকুর, রাধা মাধব, তুমি আছো ঠাকুর, তুমি আছো। তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি ওকে রক্ষা করো। আমি এখন তাহলে আসি মাসিমা। বড় আশা করে এসেছিলাম, রিতেশ, সে দুর্ভাগ্যের শিকার হয়ে সত্যম এই বাড়ি থেকে চলে গেল। বন্ধু হিসাবে সেই শূন্য স্থান পূরণ করব, কিন্তু এই বাড়ির সকলের কাছে আমি যে এত মূল্যহীন জানলে কখনো আসতাম না, কখনো আসতাম না। রিতেশ দা, রাগ করো না রিতেশ দা, তুমি কিন্তু আবার এসো। আসবো, তবে তোর দাদার বন্ধু হয়ে নয়। কোনদিন যদি তোর দাদা হতে পারি, সেই দিনে ভাতৃত্রী আর ভাইফোঁটা নিতে আসবো। নইলে এই যাওয়াই আমার শেষ যাওয়া। রিতেশ দা, রিতেশ, যেও না বাবা, চলে গেল ছেলেটা, অভিমান করে চলে গেল। সত্যমের মতো ওরকম বন্ধু চলে গেল, কিন্তু ওকে আমি কেমন করে বোঝাবো যে ওর বাবার কথার উপর সীতার কোনো কথা বলার উপায় নেই। বাবার আছে, তাই বাবার কথার উপরে আমি বলবো আমি আর কলেজে কোনো দিনও যাব না। সীতা, বেশ, যেতে হবে না। আমার এই যে কলেজের ফিসটা দে, না হলে আমিও যে কলেজে যেতে পারবো না। যেই না কি হবে, যে মাসে 3 বার ফেল করে
বাবার কষ্টের টাকা ধ্বংস করে? বেশ, তাহলে আমাকে কিছু টাকা দে, আমি কয়েকটা চাকরির অ্যাপ্লিকেশন। তাতেও কোনো লাভ নেই, কারণ তোর কুষ্টিতে ভগবান চাকরি লেখেননি রে। তার মানে ওর নিশ্চয় ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। কেন দেখা হবে কেন? যে বাবা বৃদ্ধ বয়সে রোদে পুড়ে মাঠে কাজ করছে দেখেও, যে ছেলে রকের বসে আড্ডায় দেয় আর চাকরির জন্য দিবা স্বপ্নে দেখে, তার স্বপ্ন সে কোনোদিনও পূর্ণ হবে না রে। সীতা, তোর আজকাল বড় চ্যাটাং চ্যাটাং কথা হয়ে গেছে। মনে রাখিস, টাকাটা বাবার রোজগারে, তোর রোজগারের নয়। সেই জন্যই তো আরো বেশি কষ্ট হচ্ছে রে দাদা। যে মানুষটা এত কষ্ট করে টাকা রোজগার করে, নিজের দোষে বাবাকে কষ্ট করতে হচ্ছে। নইলে বর্দা যতদিন এই সংসারে ছিল খুব সুন্দরভাবে সংসারটা চলছিল। কি এমন অপরাধ করেছিল যার জন্য বর্দাকে ত্যায্য পুত্র করে ভিটে ছাড়া করতে হলো? তোরা দু ভাইয়ে মিলে কি তোর বাবার বিচার করতে চাইছিস? না 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 না, তবে অন্যায়কে অন্যায় বলার অধিকার সবার আছে। সেই জন্যই তো কষ্ট করে, তোদের মনে কোনো কষ্ট দিতে তিনি চান না। ঠিক নয়, কারণ কেউ স্বেচ্ছায় আগুনে হাত দিলে তাতে হাত তো পুড়বেই। না, বাড়ি সুযোগ্য সন্তান বা সত্যি সত্যি তোরা কুলীন ব্রাহ্মণের দুই সন্তান। আমাদের এই কষ্ট কথায় তুমি কষ্ট পেলেও কিছু করার নেই মা। বাবা এত জ্ঞানী মানুষ হয়ে যে মহা ভুল করেছেন, তার খেসারত তো দিতেই হবে। আর সেই ভুলের খেসারত আমাদের সকলকে দিতে হচ্ছে, আর আগামী দিনেও দিয়ে যেতে হবে। তাই এখন থেকে সাবধান না হলে। সাবধান? সাবধানটা কি তোরা নিজেরাই বল। ওই টাকাগুলো আমাদেরকে দাও, ওই কিছু টাকা দিয়ে আমি কয়েকটা চাকরির অ্যাপ্লিকেশন করব। আর কিছু টাকা দিয়ে আমার পড়াশোনাটা চালিয়ে যাব। তাতে এখন না হলেও কিছুদিন পরেও তো এই সংসারে সুদিন আসবে। সীতা, দিয়ে দে ওই টাকাটা, ওদের দিয়ে দে রে সীতা, তুই দিয়ে দে। না মা, কিন্তু মা, হ্যাঁ, এতগুলো টাকা যদি ওদেরকে দিয়ে দিই, তাহলে তোমার ওষুধ আমি কি করে নিয়ে আসবো মা? বাবা যদি এই কথা জানতে পারে তাহলে যে বড় দুঃখ পাবে মা। তাকে যা বলার আমি বলবো। আমি বলছি টাকাগুলো ওদের দিয়ে দে। আরে মা যখন দিতে বলেছে তখন তোর তো দেখলাম কিসে। দে দে দে, টাকাগুলো আমাদের দে বলছি। ওখানে টাকা ভালো নয়, বুঝলি? এক ফোঁটা মেয়ে হয়ে গিন্নি পোনা কথা। একদিন এর ফল পাবি। আয় আয় ভাই আয়। মা, এ কি হলো মা? আজ কদিন হলো তোমার খুব শরীরটা খারাপ, কিন্তু তোমার ওষুধ মা। না রে মা, না, তোকে আর ওষুধ কিনতে হবে না। ওই ওষুধ খাওয়াচ্ছে আত্মহত্যা করে মরা যে আমার অনেক ভালো। না মা, না, সাবধান সাবধান সীতা, সাবধান। এই সংসারটাকে উলট পালট করে দেওয়ার জন্য, মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ঝড় আসছে সীতা, আজকে স্বপ্নপুরি নিভিল হাজার বাতি, ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী। স্বপ্নপুরি সাত মোলা নিভিল হাজার বাতি, ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে।
ঝড় উঠেছে, ঝড়। দুরন্ত ঘূর্ণিঝড়ে মেঘের গুরু গুরু গর্জন আর অঝোর ঝড় ঝড় বৃষ্টির বাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই সমাজ সংসারটাকে। এই সর্বনাশা ঝড়ের হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে পালিয়ে যাও। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? কি হয়েছে তোমার? বলো বলো, কি হয়েছে? বলো না গো, কি হয়েছে? কে তুমি? তুমি ওভাবে চিৎকার করে উঠে ঝড় উঠেছে বলে চিৎকার করছিলে কেন? কই, কোথায় মেঘ, কোথায় বৃষ্টি, কোথায় ঝড়? এই চলমান জগৎ সংসারে আমরা সুখে আছি, পেট পুরে খাচ্ছি, শান্তিতে ঘুমাচ্ছি। তাহলে তাহলে আমার কি হবে? কেন 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 আমার বুকের মধ্যে বইবে কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডব? কিন্তু যারা তোমার এই সুন্দর দেহটাকে দান করেছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাকে শিক্ষা দিয়ে বড় করে তুলে তোমাকে যোগ্য করে তুলেছে, একবারও কি খোঁজ নিয়ে দেখেছো তারা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, তারা শান্তিতে ঘুমোচ্ছে কি না? না 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 না, সে খবর নেওয়ার, সে কথা জানবার যে কোনো অধিকার নেই। আমি যে তাদের বংশের কুলাঙ্গার ত্যায্য পুত্র। থামো, ত্যায্য পুত্র। মুখের একটা কথাতেই কি ছিঁড়ে ফেলা যায় রক্তের বন্ধন, শোধ হয়ে যায় সেই দীর্ঘ 30 বছরের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার বন্ধন? তুমি কি পারবে? তুমি কি পারবে তাদেরকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে সেই শ্রদ্ধার আসনে বসিয়ে মা বাবা বলে ডাকতে? হাত জোর করে বিনতি করছি, তুমি চুপ করো। তুমি তাহলে শোনো, আমি একটা কথা বলছি। তোমার পিতার তোমার প্রতি কর্তব্য কর্ম শেষ হওয়ার পরে তুমি সেখান থেকে চলে এসেছো, তাহলে তাদের প্রতি তোমার যে কর্ম, তোমার যে কর্তব্য, তা তুমি করবে কখন? কিন্তু তাদের সামনে যাবার কোনো অধিকার যে নেই আমার লক্ষ্মী, তাহলে কেমন করে করবো তাদের প্রতি আমার কর্তব্য পালন? তাহলে শোনো, তুমি সেখানে গিয়ে আড়াল থেকে খোঁজ নিয়ে দেখো তারা কেমন আছে, কি অবস্থায় আছে। মেজ ঠাকুরপো চাকরি পেয়েছে কিনা, যদি না পেয়ে থাকে তাহলে তুমি তোমার মালিককে বলে তোমার চাকরিটা তুমি ঠাকুরপোকে পাইয়ে দিও। আর শোনো, সেটা খুব গোপনে, যেন ওরা কেউ জানতে না পারে। কিন্তু তারপর আমি কি করব? আমাদের এই সংসারটা চলবে কি করে? তুমি একটা যে কোনো ছোট কাজ খুঁজে নেবে, আর আমি তো সেলাই মেশিনের কাজ জানি, তুমি আমায় একটা মেশিন কিনে দিও। আমি পাড়ার মেয়েদের সব কাজকর্মগুলো সেরে আবার তাদের কাছে দিয়ে আসবো। তুমি দেখবে দুজনে মিলে রোজগার করলে আমাদের দুটো ফিট ঠিক চলে যাবে। তোমাকে আমি আমার জীবনের আজ একটা চরম সত্য কথা বলবো। ও, তার মানে এতদিন তুমি আমাকে মিথ্যে কথা বলে এসেছো নাকি? আগে কথা শোনো, তারপর বিচার করো। বেশ, বলো। যে প্রস্তাব তুমি আজ আমায় দিলে সেটা আমি আগেই দিয়েছিলাম, লজ্জা আমি তোমায় বলতে পারিনি। পাশে তুমি আমায় ভুল বোঝো। ছি 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 ছি, এতদিন পর আমাকে তুমি এই চিনলে? তোমার এই অবিশ্বাসের কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন গো? আমি যে আরো বেশি শান্তি পেতাম, আরো বেশি শান্তি পেতাম। আমার প্রতি তোমার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি কোনোটাই আমার অজানা নয় স্বামী। তোমার কাছে আমি কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, শীতিরে একটু সিঁদুরে
সবই কিছু বদলে গেল, কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো। স্মৃতিরে খুশি দূরে সবই কিছু বদলে গেল, কত না ভাগে আমার। সবই কিছু বদলে গেল। আরে আরে রিতেশ, আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়। কতদিন পর দেখা, হবেই তো। মানুষের অতি সুখের দিনে অভাগা বন্ধুকে কজন মনে রাখে বল? অতি সুখের দিন। তুই ঠিকই বলেছিস রিতেশ, তুই ঠিকই বলেছিস। হয়তো আমরা ভালো আছি, সুখে খাচ্ছি, একেবারে ফাইন, কি সুন্দর। আর বলবি তুমি? তুমি যতটা ভাবছো তার চেয়ে বেশি ভালো আছি ভাই। খবর রাখিস? না রাখার কি আছে, যখন একই গ্রামে বাস করি। আর তাছাড়া গতকাল ও বাড়িতে আমি গিয়েছিলাম। তাহলে বল, মা কেমন আছি? রোগ সজ্জা, তবে ওষুধপত্র বিহীন। হ্যাঁ ঠাকুরপো ঠাকুরজি বাবা ওরা ওরা ল্যাম্বট হয়ে ঘুরছে, টাকা পয়সার অভাবে ঠাকুরজি কলেজও বন্ধ। কি বললে? আর সংসার চালানোর তাগিদে বাবার লোকের জমিতে বনিস কাটছে। তাহলে তুই আছিস কি জন্যে? পারিস না একটু সহযোগিতার হাত? না, তুই জানিস যে অভাব অনটনে মারা গেল রামকৃষ্ণ ব্যানার্জি কখনো কারো দয়াদান গ্রহণ করে না। আমি যাবো রিতেশ, আমি যাবো। একটু দূর থেকে অন্তত দেখা করে তাকে আমার শেষ প্রণামটা জানিয়ে আসবো। যাবার সময় সঙ্গে করে একটা রুমাল নিয়ে যাও কিন্তু। কেন, কি হবে সেই রুমাল দিয়ে? বাবার পায়ের ধুলো তুমি একটু সঙ্গে করে নিয়ে এসো। সেই পায়ের ধুলো আমি আমার মাথায় ঠেকিয়ে আমার নারী জন্ম আমি সার্থক করে নেব। কিন্তু আমি তো বাবার সামনে যেতে পারবো না লক্ষ্মী, তাহলে কিভাবে আনবো সেই চরণ ধুলি? তুমি দূর থেকে বাবাকে লক্ষ্য রাখবে, বাবা যে রাস্তা দিয়ে চলে যাবে, তারপর সেই জায়গার পদধূলি তুলে তুমি রুমালে করে বেঁধে আমার জন্য তুমি মাথায় করে নিয়ে এসো গো। আমার জন্য তুমি মাথায় করে নিয়ে এসো। আমি জানি না যে স্বর্গের দেবীরা তোমার চেয়ে কত সুন্দর, তবু সেই দেবীর অপেক্ষা করে আমি তোমার চরণে জানাই আমার শতকোটি প্রণাম।
না না বাবা, সত্যম বাবুর মতো সৎ নির্ভীক একজনকে ছেড়ে আমি কখনোই তার ভাই শিবম ব্যানার্জিকে আমাদের কোম্পানির ম্যানেজার পদে বসানো যাবে না। সে কথা আমিও জানি রঞ্জন, কিন্তু এই আবেদনপত্রে এমন অনুযায়ী বিনয় করে লিখেছেন যে সততা, ন্যায়, নিষ্ঠা এগুলো হচ্ছে সত্যম বাবুর অলংকার। সেই জন্য তো ওনাকে ছাড়া যাবে না বাবা। তাকে আমি এখনই আসতে বলেছি, তাহলে এই বিষয়টা তুমি তার সঙ্গেই ফয়সালা করো। ফয়সালা হয়ে গেছে বাবা। সত্যম বাবু হচ্ছেন আমাদের কোম্পানির উন্নতির আলোক স্তম্ভ। সেই আলো নিভিয়ে আমি অন্ধকারে নিমজ্জিত হতে চাই না। কিন্তু উনি তো লিখেছেন যে ওনার ভাই অত্যন্ত বিনয়ী, সৎ শিক্ষিত ছেলে, তাকে কোম্পানির পদে বসালে কোম্পানির উন্নতি ছাড়া অবনতি হবে না। ওগুলো আপনার ধারণা মাত্র বাবা, বাস্তব কিন্তু তা নয়। কিন্তু একই গাছের ফল তো বাবা একই স্বাদের হয় রঞ্জন। গাছের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ গাছ কখনো বেমানি করে না, কিন্তু মানুষ বেমানি আর স্বার্থপরতায় পরিপূর্ণ। তার মধ্য থেকে সঠিক মানুষটিকে বেছে নেই, তাদেরকে বিশ্বাস করতে হয় রঞ্জন বাবু, তা নাহলে জগৎ সংসার যে অচল হয়ে যাবে। তবু আপনার সিদ্ধান্তটা আমরা মেনে নিতে পারছি না সত্যম বাবু, তাই আপনি আপনার আবেদনপত্রটা ফিরিয়ে নিন। আবেদনপত্রটা ফিরিয়ে নেওয়ার জন্য দিইনি রঞ্জন বাবু, দিয়েছি ওই আবেদনপত্রটাকে বিবেচনা করার জন্য। বিবেচনা আমরা করেছি সত্যম, তারপরেই বলছি আপনার কথা না আমরা বিশ্বাস করছেন না কেন? কেন বুঝতে চাইছেন না যে কোন অসুবিধায় পড়ে আজকের দিনে একটা শিক্ষিত ছেলে তার চাকরি ছেড়ে দিতে চাইছে? বেশ বেশ, আপনি আপনার প্রকৃত অবস্থানটা বলুন, শুনে যদি আমাদের মনে হয়। বেশ, তাহলে শুনুন, আমাদের পরিবারের আমি একমাত্র ছিলাম উপার্জন। সত্যম বাবু, আমার এক গ্রহিত কাজে অপরাধে আমার পিতা আমাকে উত্তর ত্যাগ করে। তোমার মতো ছেলের গৃহীত কাজ কি সেই কাজ? আমার বাবা আদিও সত্যসিদ্ধ সাধু ব্রাহ্মণ, স্ত্রী সন্ধ্যা গায়ত্রী জপ না করে তিনি জলস্পর্শ করেন না। তার ছেলে হয়ে আমি এক ছোট লোক বাউরি বাড়ির মেয়েকে সত্যম বাবু, এই অপরাধে বাধ্য হয়েছি মানে? তাহলে বিয়ে করতে বাধ্য হয়েছে মানে এই কারণে আপনাকে ত্যায্য পুত্র হতে হয়েছে? হ্যাঁ রঞ্জন বাবু, মৃত্যুর হাত থেকে একটি মেয়েকে বাঁচানোর জন্য এই বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই মাত্র অপরাধ, এই অপরাধে তুমি তোমার বাবার ত্যায্য পুত্র। আমার দুর্ভাগ্য আর বিধির বিধানকে মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না। তাহলে চাকরি ছেড়ে দিয়ে বিধির কোন বিধানকে আপনি মিথ্যে করে দিতে চাইছেন সত্যম বাবু? রঞ্জন বাবু, বর্তমানে মা অসুস্থ, তার ওষুধপত্র জুটে না, ভাইরা বেকার, বোন পয়সার হয়ে কলেজ যেতে পারছে না। সংসার চালানোর জন্য বৃদ্ধ বাবা মা যাচ্ছেন অন্যের মাঠে মরিচ খাটতে। এই যে কতটা যন্ত্রণা তা আমাকে আমি বলে বুঝাতে পারবো না। কিন্তু আপনার বাবা তো আপনাকে ত্যায্য পুত্র করছে, ঘাড় ধরে নামিয়ে দিয়েছে এই জগৎ সংসার থেকে, তাহলে তাদের দুঃখ কষ্টে কেন আপনার বুকে বাজবে সত্যম বাবু বলুন? রক্তের সম্পর্ককে এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে ছিন্ন করা যায় না রঞ্জন বাবু। আমি জানি বাবা মুখে আমাকে ত্যায্য পুত্র করলেও আমার জন্য তার অন্তর আত্মা হাহাকার করে কাঁদছে। আর তাদের দুর্দিনে যদি আমার চোখ পেটে জল সত্যম বাবু না আসে, তাহলে আমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে একটিও পাওয়া যাবে না, একটিও না। সত্যম, তুমি আমার বুকে এসো বাবা, তোমাকে বুকে জড়িয়ে ধরে আমি আমার জীবন সার্থক করি বাবা। জানি না পূর্ব জন্মের কত সুকৃতির ফলে তোমার বাবা তোমার সন্তানকে পেয়েছে, আবার অদৃষ্টের কোন পরিহাসে তোমার হারিয়ে হাহাকার করে কাঁদছি।
আর সেই হাহাকার কিছুটা বন্ধ করতেই আমার চাকরিটা আমার মেজো ভাই শিবমকে দিন স্যার। আমি আপনাকে প্রয়োজনে মিনতি করছি। সত্য পায়ে ধরতে হবে না বাবা, আমি এমনিতে তোমার চাকরিটা তোমার ভাইকেই দেব। কিন্তু এই মুহূর্তে আমাদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি খালি নেই সত্যম বাবু, নইলে আপনার মতো পরশ পাথরকে আমরা কখনোই হাতছাড়া করতাম না। রঞ্জন বাবু, না বাবু নয়, বলুন ভাই। আমি আমি বিলেত ফেরত বিজনেস ম্যানেজমেন্ট পাস এক শিক্ষিত যুবক, কিন্তু আপনার মনুষ্য বিবেক এবং মনুষ্যত্বের কাছে আমি নিতান্তই মূর্খ। না 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 সত্যম বাবু, তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও বাবা। আগামীকালই এই তোমার পোস্টে তোমার ভাইকে জয়েন করব। তবে হ্যাঁ, তোমার যদি কোনো বিপদ আমার কাছে আসো, তুমি নির্দ্বিধায় এখানে চলে এসো, কেমন? আপনার কথা আমার মনে থাকবে স্যার। শুধু একটা অনুরোধ, বলো। আমার কোথায় যে আমার চাকরির আমার ভাই শিবমকে দিয়েছেন এই কথা যেন অন্য কেউ জানে। কিন্তু কেন? কারণ কারণ বাবা যদি জানতে পারেন তাহলে শিবমের রোজগারের টাকার কেনা অন্য বাবা মা আমাকে তুলতেও না পারে, তাহলে আমার সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাবে স্যার। বেশ, আমি কথা দিলাম, এই কথা আমরা এই তিনজন ছাড়া আর কেউ জানবে না। আপনার এই মহান মমতার কথা আমার বুকে সোনাগ করে লেখা থাকবে। আজ আমি আসি। সত্যম বাবু, ও কি মানুষ নাকি কোন স্বর্গচ্যুত দেবদূত? কোন অশুভ মুহূর্তে ওই নভমণ্ডল থেকে ছিটকে পড়েছে এই বন্ধা পৃথিবীর বুকে? না বাবা, ওই মানুষ একজন সত্যিকারের প্রকৃত মানুষ। আর এই সুন্দর পৃথিবীতে, আর তার জন্য এই পৃথিবী এত সুন্দর। বাবা না, তুই এই অফিসটা সামলা, আমি বাড়ি আছি বাবা, আমি বাড়ি আছি। গুণীজনদের মুখে শুনেছি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আজকে এ কথার সত্যতা আগে প্রমাণ পাইনি, কিন্তু আজ হাতের কাছে সেই প্রমাণ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আর সত্যম বাবুর কাছে পাওয়া শিক্ষা প্রমাণ করে দিল ঠাকুর রামকৃষ্ণের সেই পরম বাণী, যতদিন বাঁচি ততদিন শিখি। রাইট ইওর মিস্টার রঞ্জন লাহিড়ী, এই কথা চিরন্তন সত্য। ও তাই তাই, তাহলে আপনার যে শিক্ষাটা বাকি আছে সেটা নেবেন নাকি? হোয়াট ডু ইউ মিন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন কি করে? অর্থ আর ক্ষমতা হাতে পাওয়ার পর মানুষ যখন জানোয়ারে পরিণত হয় তখন সে বুঝেও না বোঝার ভান করে। রঞ্জন বাবু, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এই চাবুকের কয়েকটা ঘা পিঠে পড়লেই সব বুঝতে পারবেন। বলুন, আপনি এত বড় সাহস পেলেন কোথায়? সামান্য একটা চাকর হয়ে মনিবের মেয়েকে রাস্তাঘাটে অপমান করেন, তার থেকে লালসার থাবা বাড়িয়ে দেন। বলুন। সেদিন আমার ড্রিঙ্কসটা একটু বেশি হয়ে গেছিল, তার উপর ম্যাডামকে তো স্যার আমি চিনতাম না, তাই ভুল করে। এরপর যদি আমার বোন তো দূরে যাক, এখানে কোন মেয়ের দিকে তোমার ওই কুনজর দিয়ে তাকিয়েছো, সেদিন আমরা তুলে দেব। আর সেই সঙ্গে এই কোম্পানির চাকরি থেকে বের করে মাইন্ডে। থাকবে তোমার এই কথা আমার নিশ্চয় মনে থাকবে। তোমার এই তীব্র অপমান আমি এত সহজে হজম করব না। তাই করে বলেছি
বলে তুমি ভেবো না। সিংহ আজ শিকার হয়ে গেছে। সিংহ মাঝে মাঝে কয়েক পা পেছয়, তবে সে ভয়ে পালিয়ে যাওয়ার জন্য নয়। তোমার বোনকে তো এই সবে মাত্র আমি টাচ করেছি। আরে দেন তাকে আমি একেবারে গিলে খাবো। সেদিন তো মুখে ছয় দেবরে একটা কাজের কাজ করার মুরদ নেই, শুধু মুখে পড়ে বাক লাগা। না গো মাসি না, তুমি আমায় ভুল বলছো। এই তুষার মজুমদার পাক্কা খেলোয়াড়। কতগুলো সিঙ্গারা এনেছিস বল, মিছে কোথায় একটা বোমা ফাটালে তোর মুখে আমি কি। তাহলে শুনো মাসি, এই এলাকার সকল স্কুলে প্রতিটা ক্লাসের 5 জন ছাত্রের হাতে আমি তুলে দিয়েছি গাঁজার পুরিয়া। সেগুলো তারা বিক্রি করে তোমার হাতে। আর হেরোইন গুলো কি নিয়ে তুই একা খাবি রে পোড়া? ধীরে মাসি ধীরে, একেবারে সব ডোজ দিলে সেটা হজম নয়, বোধ হজম হয়ে যাবে। তারপর বল না বল। আমাদের মালিকের মেয়ে রিক্তাকে সেদিন আমি ধরেছিলাম, কিন্তু ওই সালা পেটলে পাওন আমার হাত থেকে তাকে চিনিয়ে নিল। বেশ করেছে, তুই এবারে বিদায় সালা। যে বাঘের মুখ থেকে বিড়ালে শিকার ছিনিয়ে নেয়, সে বাঘকে কি বলে গো? কোনদিন বিড়াল হবে না। তার প্রমাণ দিতে ওই শিবমের বোন সীতার দিকে আমি হাত বাড়িয়েছি। সাধু সেজে যাস, নালে সীতা হরণ হওয়ার আগে রামের হাতে এমন কেলানি খাবি যে যেন তোর বাপের বিয়ার ফুল সজ্জায় খাচ্ছি। বলি ও বুঝতে না পারলেও আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। কি বুঝেছিস রে তুই হারামজাদা? তোমার বাপের বিয়ের ফুলসজ্জায় নিমন্ত্রণ করেছো, এই তো আমরা সবাই মিলে খেতে যাব। ও শালা আমি আগে 3 দিন আগে থেকে গিয়ে বসে থাকবো। তারপরে সোয়ারের বাচ্চা ওকে আমি জুতো পেড়া করবো। এটা আমার কিরকম ধরনের নিমন্ত্রণ দাদা, যে খেতে যাব বলে মারতে যা? তবে হ্যাঁ, এই কুকুরগুলোকে মারতে পারবো, কারণ ওরা তো বিনা নিমন্ত্রণ খেতে যায়। তোকেই বাকে নিমন্ত্রণ করলা রে গানা। আমাকে না করুক পাপ জননী, তোমাকে তো করেছে, তাহলে আমারও নিমন্ত্রণ হয়ে গেল। যেহেতু আমি সব সময় তোমার সঙ্গে থাকি, জানো বাপ জননী, তোমার সঙ্গে থাকি বলে এরা এরা সবাই তোমার মতো আমাকে হিজড়ে বলে। বলুক না, তাতে তোর কি আধা জমি কাটা হলো রে গানা? সে কথা তুমি কি করে বুঝবে? জানো, আমার একটা বিয়ে করার শখ আছে, কিন্তু এরপর কোনো মেয়ে কি আমাকে আর বিয়ে করবে? বিয়ের চিন্তা ছেড়ে আগে কাজের কথা বল রাখো না। বল, সব স্কুলে
বলে গাজার পুরিয়া পৌঁছে গেছে। হ্যাঁ বাপ জননী, গাঁজা বিক্রির টাকা কত আদায় হয়েছে? 52,725 টাকা। শোনো তোমরা, আমাদের সেলের পরিমাণ 1 লাখ পৌঁছাতে হবে। আর গাজার নেশাই বুঝলে তাদের হাতের হেরোইনের প্যাকেট আর ছাত্র সমাজকে পঙ্গু করে কামাতে হবে লাখ আগামী দিনে তোদের মধ্যে ভাগ করে নিবি। আর তুমি? আমি টাকা নিয়ে কি করব? আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নেই, একমাত্র তোরাই আমার ভূত ভবিষ্যৎ। তাহলে এই সমাজটাকে ধ্বংস করে এত টাকা কামাচ্ছ শুধু আমাদের জন্য? টাকা কামাচ্ছি ঠিকই তোদের জন্য, কিন্তু এই সমাজটাকে ধ্বংস করছি আমার মনের জ্বালা। জ্বালা, তীব্র আগুনের জ্বালা। সেই জ্বালা বুকে নিয়ে আমার বাবা মাকে একদিন ওকালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সে কি জ্বালা বাপ জননী, আমরা কি একটু শুনতে পারি না? শুনবি বলছি, তাহলে শোন। আমার মা তার প্রথম সন্তান জন্ম দেওয়ার পর সারা গ্রামে রটে গেল সে নাকি এক হিজড়ের জন্ম দিয়েছে। শুরু হলো কানাকানি, হাসাহাসি, বিদ্রোহে। ভাবতে অবাক লাগে যে এই সভ্য শিক্ষিত একবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থা তো একটা হিজড়ে জন্ম দেওয়ার অপরাধে আমার বাবা মাকে ফেলতো মানুষের অবজ্ঞা, লাঞ্ছনা। এইভাবে কয়েক বছর কেটে যাওয়ার পরও মানুষের তীব্র আক্রমণ সহ্য করতে না পারে একদিন এক ভিখারিনীর হাতে আমায় তুলে দিয়ে তারা একসাথে আত্মহত্যা করে জীবন যন্ত্রণা থেকে মুক্তি নিয়েছে। তারপর সেই ভিখারিনী ভিক্ষে করে আমায় বড় করে তুলেছিল, কিন্তু কয়েক বছর পরেও সেই রোগ যন্ত্রণায় মারা গেল। মরার আগে আমায় বলে গেল আমার বেদনাময় জীবনে রাগে শোকে দুঃখে হিজড়ে দলে যোগ না দিয়ে প্রতি হলমে সময় যে সময় একদিন আমার কাছে ওকালে আমার বাবা মাকে ছিনিয়ে আমাকে বানিয়েছে ধ্বংসের রেখা, সে সমাজের প্রতি আমার দয়া নেই, মায়া নেই, আছে শুধু এই অক্ষয় সমাজের বুকে দেখা দিয়েছি ধ্বংসের বিভীষিকা। তাই দেশের যারা ভবিষ্যৎ সেই ছাত্র যুব সমাজের হাতে হেরোইন, গাঁজা, আফিম আর চরসি থেকে আমি মূর্খ, চোর, মোস্তান। আমি যে কাজ করার কথা কখনো ভাবতে পারি না সে কাজ হেরাই করতে পারে এই বর্তমান যুব সমাজ।
আবার চেষ্টা করে আমি গুলি চালাতে বাধ্য হবো। চুরি ডাকাতি খুন যখন কিছুই করিনি, তার চেয়ে অনেক বড় অপরাধ করি তুমি। সো ইউ আন্ডার অ্যারেস্ট। সেই অপরাধটা কি জানতে পারছেন? নিশ্চয় তুমি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে হেরোইন, গাঁজা, চরস প্রভৃতি মাদক দ্রব্য পাচার করে বর্তমান যুব সমাজকে ধ্বংসের কাজে লিপ্ত করেছো। আমাকে এখন যাচ্ছে তুলে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। তার মানে কি বলতে চাও তুমি? এতদিন দেখে আসছি হয় শুভ কাজটি আপনার মতো, আপনাদের মতো ভদ্রলোকে ছেলেদের এক চিঠি অধিকার, আমার মতো চারানার মোস্তানরা তার ধারে কাছে রাখতে পারে না। তবু আপনি আমায় এত বড় তোমার নামে ওয়ারেন্ট আছে, বাজে কথা বাদ দিয়ে এখন থানায় চলো। ওকে নিয়ে যাবেন না স্যার, ওকে নিয়ে যাবেন না। মিথ্যে সন্দেহের বসে ওকে থানায় নিয়ে গিয়ে এতগুলো ভুকা মানুষের পেটে লাথি মারবেন না স্যার। What do you mean? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। জানবেন কি করে স্যার? যাদের পেট ভর্তি খাবার, পকেট ভর্তি টাকা, সারা দেহ মন অহংকার আর অগ্নি গরিমায় পূর্ণ, তারা এই ফুটপাতের নিরন্ন ক্ষুধা তৃষ্ণায় কাতর জীর্ণ শীর্ণকায় মানুষগুলোর কথা কি করে বুঝতে পারে স্যার? কেন কেন পারবো না? আমিও তো একজন মানুষ। তাহলে দয়া করে ওই নিরপরাধ মানুষটিকে আপনি ছেড়ে দিন স্যার। আমি তো ওর কথা বলিনি স্যার। আমি তো ওর হয়ে কথা বলিনি স্যার। আমি সেই সব মানুষগুলোর প্রতিনিধি রাজা সাহেব বলছি, যারা ওরই দয়ায় দুবেলা দুমুঠো খেয়ে ফুটপাতের ধারে আজও পড়ে আছে। রাজা সাহেব, তাই বলছি স্যার, আর সন্দেহের বসে বা কারো মিথ্যে প্ররোচনায় ওকে ধরে নিয়ে গিয়ে এতগুলো মানুষের বেঁচে থাকার স্বপ্নকে আপনি অসময়ে ধ্বংস করে দেবেন না স্যার। কিন্তু ভিখারি বাবা, ওনাকে তো ওনার দায়িত্ব পালন করতে হবে, যেহেতু আমার নামে ওয়ারেন্ট আছে। সে ওয়ারেন্ট কে কবে কি উদ্দেশ্যে করেছে তা আমি জানি না, তবে তা যে সম্পূর্ণ মিথ্যা এই কথা আমি হলফ করে বলতে পারি। ভিখারি বাবা, কিন্তু রাজা সাহেব, এলাকায় কারা ওর দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে? ও তেমন কিছু নয় স্যার। কয়জন ভিখারি আর এই বস্তির কিছু নিরন্ন ছেলে মেয়েদের দুবেলা রান্না করে খাওয়ায়। হ্যাঁ, যাবো, নিশ্চয় যাবো। তার আগে বলো, তুমি এত খরচ চালাও কিভাবে? 5 জনের দয়ার দানে স্যার। আসলে ছোটবেলায় আমিও ওদের মতো ফুটপাতে থেকে না খেয়ে কখনো বা কুকুরের মুখের খাবার কেড়ে খেয়ে বড় হয়েছি। তাই ওদেরকে যাতে আমার মতো দুঃখ কষ্ট সহ্য করতে না হয়, তাই এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তোমার সেই ক্ষুদ্র প্রচেষ্টায় আমার এই সামান্য অর্থটুকু রাখুন। স্যার, তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ থেকে তোমায় আপাতত মুক্ত করে দিলাম। আর দেখছি এই সমাজ বিরোধী কাজের মূল পান্ডাকে। চলি, নমস্কার। আমি জানি স্যার, তা আমি জানি। কি বলছো বিজ্ঞানী বাবা? তুমি সব জানো? হ্যাঁ জানি, আমি সব জানি, কিন্তু বলতে পারলাম কই। দেশ ও দেশের মঙ্গল সাধনে, সমাজ বিরোধী কাজের মূলোচ্ছেদ সাধনেও আমি যে তার নামটা বলতে পারলাম না বাবা। কিন্তু কেন? কারণ সে যে আমারই সন্তান। সে আমায় খেতে পড়তে না দিয়ে
করে। আমি যে শাশ্বত বাংলার বুকে এক হতভাগ্য বাবা। কি শুনলাম ভিখারি বাবার ছেলে তুষার বাবু নাকি এই পাপ চক্রের মূল নায়ক। বাহ, চমৎকার! এই সমাজ সভ্য শিক্ষিত চাকরিজীবী ছেলে বেশি টাকা রোজগারের আশায় সমাজ বিরোধী কাজ করতে পারে না, শুধু নিজের বাবার ওকে দুটো অন্ন তুলে দিতে। তাতে তোমার কি হলো গা? বলে এমন পুয়াতে মেয়ে মানুষের মতো ব্যথা খাচ্ছ কেন? সে কথা তোমার মতো বর্তমানের মাথায় ঢুকে না ভাই। না ঢুকতেই পারে। তুমি যে একটা ছিলে আমার জানা ছিল না। এ মুখ পোড়া, বলি আমি হিজড়ে যাব কোন দুঃখে? দেখ শুনো, ওই হিজড়ে রাধা রানী ল্যাম্বো বেটে তুষার বাবু তোমায় একবার ডেকেছে। তাকে বলবে আমার যাবার সময় নেই। সে কি কথা গো? বলি এতদিন তো মিলেমিশে একসঙ্গে ঘর সংসার করলে, বলি আজ হঠাৎ ডিভোর্স চাইছেন কেন? হঠাৎ নয়, অনেক কিছু জেনে শুনেই আমি ওর সঙ্গ ত্যাগ করলাম। এবার নিশ্চয় হিমালয়ে গিয়ে তপস্যা শুরু করবি। তপস্যা শুরু না করলেও আপনার মতো মহাপাপীর পাপ কাজে সহযোগামী হো না। সারা বস্তিবাসী চারানোর মতন সে এসেছে পাপ পুণ্যের বিচার করতে। তাহলে যারা চোর ডাকাত ছিনতাই তারা নিশ্চয়ই সমাজ সেবক। সে কথা আমি বলতে চাই না। আমি আপনার সঙ্গে কাজ করতে পারবো না, এটাই আমার শেষ কথা। তাহলে তোর পেটের অন্ন জুটবে কোথা থেকে? কি করে চালাবি তোর এই ফুটপাতের অনাথ আশ্রম? প্রয়োজন হলে পথে পথে বিক্রি করবো। দু বেলা না পারি এক বেলা সাথে নিতে অন্ন তুলে দেব। আমি তাদের রাজভোগ খাবো না, রাজভোগ আমি খাবো। সারা বস্তিবাসী ভাড়াটে গুন্ডা সে আজ ধার্মিক সন্ন্যাসী হতে চলেছে। ত্রেতা যুগে দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারে, তাহলে এই কলি যুগে কালিও না কেন সন্ন্যাসী হতে পারবে না? বস বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করলে একটা থাপ্পড়ে তোর মদনটা আমি বিগড়ে দেব। কোথায় বলে যারা বাইরে জিততে না পারে তারা ঘরে এসে মাপকে মারে, আর যারা শক্তি তোরকে প্রদর্শনে হেরে যায় তারা শক্তি প্রদর্শন করে মুখ বন্ধ রাখে। চালু নমস্কার। কালিও নাগের বাড়িটা কোন দিকে একটু বলতে পারেন? বিখ্যাত ক্যালকুলেটর কোম্পানি পুরি আপনি কালিও নাগের ঠিকানা চাইছেন ম্যাডাম? পাবেন না ম্যাডাম, ওই ক্যালকুলেটর আপনাকে কাজ করে নেবে। তুই এখান থেকে না গেলে তোকে আমি কুলে করে মারবো। এটা আমার কিছু বিরক্তির কাজ নয় বল। এই সারা দেশের বাচ্চাদের হাতে এখন একটা করে পিস্তল আছে, তবে আগামী দিনে যে ভয়ঙ্কর হতে চলেছে এ কথাও তারাও যেমন বুঝতে পারছে, তেমনি তুমিও বুঝতে পারবে।
করে নিচ্ছি। অন্য কারো কাছে খাবে কেন সীতা? আমি তোমার এই দেশের ছেলে থাকতে। দেশের ছেলে তার মানে? হ্যাঁ, তুমি আমায় না চিনলেও আমি তোমায় ভালোভাবে চিনি। তুমি তো ওই দেবীপুরে রামকৃষ্ণ ব্যানার্জির মেয়ে চিত্তা। হ্যাঁ, কিন্তু আপনি? আমার পরিচয় দেব। এখন তুমি যেখানে যেতে যাও, চলো তোমাকে আমি সেখানে পৌঁছে দিয়ে আসি। এসো আমার গাড়িতে চড়ে। না না এসো, এসো। না না, আমি আপনার গাড়িতে যাব না। আমার হাত ছেড়ে দিন বলছি, নইলে কিন্তু আমি চিৎকার করবো। কেন কেন চিৎকার করবে? আমি এই এলাকার ছেলে, আমি থাকতে এই অন্য ছেলের সাথে তুমি মজা মারাবে, এটা আমি সহ্য করবো না। এসো এসো বলছি। বাঁচাও! আমাকে কে আছো? আমাকে কে আছো? বাঁচাও! আমি তোমাকে আমার গাড়িতে তুলে নিয়ে বাঁচাও! নিশ্চয়ই নরকে যাবি, তাই না? আয় তোকে আমি নরকে পাঠাচ্ছি। আমাকে আমাকে আপনি বাঁচান দাদা, আমাকে আপনি বাঁচান। বাঁচাবো বলি তো এসেছিস। এইসব মানুষের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে তারা। পালিও না! ওই কাজের যোগ্য পুরস্কার তুই পাবি। আর জানো শালা, ভবিষ্যতে আর কোনোদিন এই বস্তির মেয়েদের দিকে হাত বাড়ালে তার হাত আমি কেটে নেব। কে কার হাত কাটে সেটা ময়দানে প্রমাণ হয়ে যাবে। মনে রাখে ওই সিংহের কেশর নাড়িয়ে খেলা করতে চেয়েছি, এবার তোর খেলা জমবে। আপনি আপনি সেই কালিও না? আমি তো আপনার খোঁজে এসেছি। আমার করি এই পরিস্থিতি কিন্তু কেন ম্যাডাম? ম্যাডাম বলে আমাকে লজ্জা দেবেন না দাদা। আমি এক দরিদ্র বাড়ি মেয়ে, কিছুটা একটা কাজের জন্য। আমার মতো অভাগার কাছে এসেছো, আমি কাজ দিতে পারবো একথা তোমায় কে বলবো? আমার এক কলেজের বান্ধবী বলেছে কোনোদিন যদি বিপদে পড়ি তাহলে যেন তোমাকে আমি স্মরণ করি দাদা। ওরে পাগলি বোনটি আমার, আমি অসহায় মানুষকে দুবেলা খেতে দিতে পারি, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই। আর তাই যদি থাকতো তাহলে আমি নিজে বেকার বাউন্ডির হয়ে থাকতাম না। তোমার মতো বেকার বাউন্ডুলে ছেলের বড়ই প্রয়োজন কালিও ভাই। তুমি যে বাংলা মায়ের দামাল ছেলে, যে নিজে না খেয়েও অপরের মুখে তুলে দেয় অন্ন। হ্যাঁ, এই নাও তোমার অনাথ আশ্রম চালানোর জন্য। স্যার, তাহলে সেই দামাল ছেলের একটা অনুরোধ রাখবেন দাদা। বলুন, আপনার কথা শোনার জন্য তো আমি সর্বতভাবে প্রস্তুত আছি। কি চাও বলো? আমার এই ছোট্ট বোনটি বোন? যে কোনো একটা সম্মানজনক চাকরি। হ্যাঁ, কি নাম তোমার? বাড়ি কোথায়? আমার নাম? না না, আমার সঠিক নাম আর ঠিকানা ওনাকে জানানো চলবে না। যে কোনো সময় আমি কিন্তু বিপদে পড়তে পারি। আমার নাম সবিতা রায়, বাড়ি দেবীপুর গ্রামে। দেবীপুর গ্রাম? আরে দেবীপুর গ্রামে তো আমারও বাড়ি। তবে হ্যাঁ, দেবীপুর গ্রামে আমি খুব বেশি মানুষকে চিনি না তো, কারণ আমি দীর্ঘ কয়েক বছর বিদেশে ছিলাম। তাহলে তো ঝামেলা চুকেই গেল। আপনারা দুজনেই দেবীপুরের বাসিন্দা। আপনি আমার দাদা, কালিও ভাই ও আমার ছোট বোন। তাই ওর কিছু একটা ব্যবস্থা করি, ওকে ওর বাড়িতে পৌঁছে দেবে। এই ভরসায় আমার বোনকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। পাগল একটা, বলে কিনা আমার বোনকে অন্যের হাতে তুলে দিয়ে গেলাম। সেটা বোধহয় আপনার মতো একটা মহান মানুষের পক্ষে অপমানজনক। তাই তা দাদার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি 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 ছি, ক্ষমা চাইতে হবে কেন? আমি শুধু বলছিলাম
দাদা বোনের মতামত না নিয়ে ফোনটা একজনকার হাতে তুলে দিয়ে গেল। কিন্তু যা দিনকাল পড়েছে তাতে করে আপনার সেই মনে হয়? আমার কি মনে হয় সেটা বাদ দিন। হ্যাঁ, তোমার কথা বলো, কি চাও? একটা বেতনে যে কোনো একটা চাকরি। দেখো সবিতা, আমাদের কোম্পানিতে এই মুহূর্তে কোনো পোস্ট খালি নেই, কিন্তু চাকরি মানেই তো টাকার প্রয়োজন। তাই আমি যদি আপাতত তোমাকে 1 লাখ টাকা দিই। না, আমি দেব না, কারণ কারোর দয়ার দানের চেয়ে নিজের রোজগার করে যদি আমি 1000 টাকা রোজগার করতে পারি না, সেটা অনেক অনেক বেশি। আর সেই টাকা রোজগার করে আমি আমার বাবা মায়ের মুখে দুবেলা দুমুঠো দুটি অন্ন তুলে দিতে চাই। সবিতা, সবিতা, সত্যি তুমি অনন্যা। এই বেঈমান স্বার্থপর যুগে তোমার নির্লোভ মননশীলতাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। তাই তোমার মতো মেয়েকে। আপনার সেই ভালোবাসা শ্রদ্ধার কোনো যোগ্য আমার নেই স্যার, তাই তাই আপনি আমাকে ক্ষমা করবেন না। যদি পারেন তো পারেন, দয়া করে একটা চাকরি দেব, নিশ্চয়ই একটা চাকরি দেব, কিন্তু সেটা কয়েকদিন পরে। তোমার এই সততা, ন্যায়, নিষ্ঠা, সত্যাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না সবিতা। স্যার আপনি? না, আপনি নয়, বলো তুমি। আর স্যার নয়, তোমার রঞ্জন। না না না, যা কোনোদিনও সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয়? বাবার অর্থ ছাড়া কি বাড়তি আছে আমাদের? শিক্ষা দীক্ষায় আমরা একে অন্যের পরিপূরক। তাহলে তাহলে কেন কেন আমরা পারবো না এই সামান্য ব্যবধানটুকু ঘুচিয়ে তারস্বরে চিৎকার করে বলতে, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি আমার, তুমি যে কথা জানাই আমি চোখের ভাষায়, আমার সে কথা বলে গান হয়ে যায়। জানাই আমি চোখের ভাষায়, আমার সে কথা বলে গান হয়ে যায়। তাই গান গেয়ে গাই সবাই জানাই আমার বুকে ভাবতে হবে না সাকুব। সুতরাং ওই চাকরি বিয়ে নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। তা বললে কি হয় বৌদি? আমি লেখাপড়া শেষ করে ঘরে বসে থাকবো। আমাকে সঙ্গ দেবে? তুমি জানো তো তোমার দাদা যখন অফিসে চলে যায় তখন আমি বড্ড বোর ফিল করি। কেন? বাড়িতে মা আছে, সীতা আছে, তাদের সঙ্গে একটু হাত মিলিয়ে কাজ করলেই তো দিব্যি সময় কেটে যাবে। আহ, তুমি কি ব্যাকডেটেড বলো না? হ্যাঁ, আমি হলাম এক যুগের মডার্ন যুগের বড় লোকের একমাত্র আদরিনী মেয়ে, আর ওদের সঙ্গে ওসব কাজ করলে কি আমার সাজে বলো? না মানে তবু বাড়িতে যখন কোনো ঝি চাকর নেই। তাতে কি হয়েছে? এ বাড়িতে মা আছে, সীতা আছে, আর এরা যখন সবাই বাড়িতে আছে তখন সবাই মিলে এবারে কাজগুলো সেরে নেবে। তা হয়তো পারবে, তবু বাড়ির একমাত্র বউ হিসাবে তুমি
তোমার বুকে ঝাঁপিয়ে ততক্ষণ তাকে সঙ্গ দেব। আর তুমি তো খুব ভালো করেই জানো ঠাকুরপো, আমার একটু খোলামেলা মোজ মস্তি করতে বেশি ভালো লাগে। কিন্তু এই সমাজ বলে তো একটা কথা আছে, এই সহজ সরল দেবীপুর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে তুমি বর্তমান যুগে আমি নাচ গান মোজ নিয়ে থাকবো, আর তোমার বুকে মাথা রেখে কি বলবো জানো? এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল কাল 0% বেকার জীবনটা। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল না যে শুনবো কাটাই, তোমার কাছ লেগে আর হয়েছি তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে তুমি, আমি তো ভাবলাম। যাক শোনো, তোমার ভাইকে না আমি অনেক অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই আমার কথা বুঝতে চাইছে না। সব সময় শুধু তোতা পাখির মতো মা বাবা করছে। বাবা মা কারো চিরকাল থাকে না রে ভাই, জীবনে শুধু ওরাই সব নয়, জীবনটাকে পুরোপুরি উপভোগের রাস্তায় পড়তে গেলে সবার আগে প্রয়োজন টাকা, যা আমি এখনো রোজগার করতে পারিনি। আর যতক্ষণ না একটা চাকরি পাই পেয়ে যাবি। আরে আমি যখন মাথার উপর রয়েছি তোর চিন্তা কিসে? যতদিন না তুই একটা চাকরি পাচ্ছিস, প্রয়োজন মতো তুই তোর সব টাকা বৌদির কাছ থেকে চেয়ে নিস। তোর বৌদি তোকে দেবো না বলেছে? না, তা বলেনি মেজদা, তবে আমারও তো একটা বিবেক আছে। সেই তোমার ওই জাগ্রত বিবেকটা তুমি আমার কাছে বন্ধক রাখো ঠাকুরপো, আর বর্তমানে তুমি যা চাইবে আমি তোমাকে 2 হাত ভরে দেবো। শোন সুন্দরম, তুই আমার একমাত্র ছোট ভাই আর তোর বৌদির আদরের দেওর, তাই তোকে ওদেও আমাদের কিছুই নেই। আর তুই তো জানিস এখন আমার মাইনে বাদে উপরে ইনকাম ভালোই আছে। আর আমার কাছে তো তোমাদের 2 ভাইয়ের মধ্যে কোনো ফারাকই নেই। তাহলে ওই কোথায় রইল যে যতদিন না তুই একটা চাকরি পাচ্ছিস ততদিন তুই তোর বৌদির সঙ্গে। আমার প্রয়োজন মতো আমি সবকিছু চেয়ে নেবো মেজদা। বর্তমানে আমি বেকার, সেই বেকার জীবন অতিবাহিত করতে আমার তো একটা শেষ অবলম্বন চাই। আমার জীবনে তোমরাই সেই অবলম্বন মেজদা, তোমরাই সেই অবলম্বন, তোমরাই সেই অবলম্বন। তোমার প্রশংসা না করে পারছি না রিক্তা, তুমি যে ধীরে ধীরে সুন্দরমকে বশ করেছো। না গো, এখনো সবটুকু বশ করতে আমি পারিনি। তবে তুমি দেখে নিও, তোমার শিক্ষা, তোমার দেওয়াই তো আমার এটা শিক্ষা, তার জন্যই তো আমি এবারে আদর্শ গৃহবধূ হতে পেরেছি। সত্যি তুমি আদর্শের গৃহবধূ, আমার জীবনের উন্নতি সৌভাগ্যের লক্ষ্মী। কি হলো কি? বলি কি হলোটা কি? বলি কলতলায় দুপুরের রেঠে বাসনগুলো পড়ে আছে, তুমি একটু হাত লাগিয়ে দেবে মা? এইসব সাধারণ কাজের জন্য ওকে ডাকছো কেন মা? ওটা তো তুমি নিজেই করে নিতে পারো। আমি তো করছি, কিন্তু আজ আমার শরীরটা ভালো নেই বাবা। ওই সব কথাবার্তা বলে ন্যাকামো করবেন না তো। শরীর খারাপ, শরীর ভালো নেই, তাই না? এই তো দুপুরবেলা যখন 1 কারি ভাত খাচ্ছিলেন তখন তো খুব ভালো শরীর ছিল। বাসন মাজার সময়
বৌমা, তুমি আমাকে খাওয়ার খোটা দিচ্ছ মা? হে রাধা মাধব, এই দৃশ্যটাও কি আমার কপালে লেখা ছিল রাধা মাধব? কি আছে মা, যে কথা বলেনি। তাছাড়া এই বাড়িতে সীতা তো আছে, সেই না হয় বাসনগুলো। তাক মাছ তো বাবা, সে তো বাড়িতে নেই, সকালে বেলায় একটা কাজে না ছাই। দেখুন কোনো হয়তো কোনো ছোট লোকের হাত ধরে পালিয়েছে। আরে আপনার মেয়ের চরিত্র সম্বন্ধে তো আমার জানতে কিছু বাকিই নেই। বৌমা, আমার মেয়ে সীতা কথা নয় মা, আসলে এই বাড়ির জলবায়ুটা একেবারে দূষিত হয়ে গেছে। তাই এক ছেলে বিয়ে করেছে ওই বাউরি জাতের মেয়েকে, আর মেয়ে হয়তো বিয়ে করবে কোনো তুলে কিংবা ভাগতি ছেড়ে, তাই না শুভম? বাবা অত্র নম্র বাড়ির অভিযুক্ত বংশের সুশিক্ষার আলোকে আলোকিত সব ছেলে মেয়েদের স্বভাব চরিত্র দেখার পর কেউ যদি ওই তথাকথিত ছোট লোকের ছেলে বা মেয়েকে বিয়ে করে, তাহলে কি সে খুব বেশি অন্যায় করবে বাবা শিবম? তাহলে বড়দাকে ত্যায্য পুত্র না করে বড় মাথায় তুলে নিয়ে বড় বৌদিকে নাচতে পারতেন তো। তাহলে কি খুব বেশি বলেছে শিবম বাবা? লোকের সামনে উচ্চ ব্রাহ্মণ বংশের কুরুচিপূর্ণ দেখার পরও হ্যাঁ, এই কথাটা বলে আপনাকে আমি থাপ্পড় মেরে মুখটা যদি ভেঙে নিতে না পারি, তাহলে আমি লাহিড়ী বংশের মেয়ে নই। বৌমা বলে একদম নাকামি করবেন না, কারণ আপনাদের ওই বৌমার ডাক আমার শরীরে তীব্র কালনাগিনীর মতন জেগে উঠেছে। চলো চলে এসো, আমি সব কিছু এখন লন্ড ভন্ড করে